কখনো ডাকাতি কখনো শুট আউট। মালদায় বারবার অস্ত্র হাতে দুষ্কৃতী দৌরাত্ম্য। কোথা থেকে আসছে বেআইনি অস্ত্র? মালদা জেলা পুলিশের দাবি বেশিরভাগ অস্ত্রই ঢুকছে বিহার এবং ঝাড়খণ্ড থেকে। দুষ্কৃতীদের দাপাদাপিতে আতঙ্কে মালদার ব্যবসায়ীরা। তৃণমূল বিজেপি তরজাতুঙ্গে। চাঁচলে সোনার দোকানে ডাকাতি, অস্ত্র হাতে দোকানে ঢুকে লুট। ইংরেজ বাজারে খুন তৃণমূল নেতা দুলাল সরকার। প্রথমে বাইকে ধাওয়া করে গুলি, প্রাণ বাঁচাতে দোকানে ঢুকে পড়েন তৃণমূল নেতা। সেই দোকানে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। প্রাণ যায় দুলাল সরকারের। এরপরেও নানা সময় শুট আউট, খুন, বেআইনি অস্ত্র উদ্ধার। কোথা থেকে ঢুকছে এইসব বেআইনি আগ্নেয়াস্ত্র? পুলিশের দাবি বেশিরভাগই ঢুকেছে বিহার অথবা ঝাড়খণ্ড থেকে। একটি 9mm পিস্তল কেনা হচ্ছে 40 থেকে 50 হাজার টাকায়, 7mm পিস্তল 30 থেকে 50 হাজার টাকায়। বেআইনি অস্ত্রের কারবারিরা ক্যারিয়ার হিসেবে ব্যবহার করছে মহিলাদেরও। মালদা জেলার পাশে বিহার এবং ঝাড়খণ্ড, আরেকদিকে বাংলাদেশ। অভিযোগ এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে বেআইনি অস্ত্রের কারবার মালদায়। গত 8ই মে মালদা থেকে গ্রেপ্তার করা হয় বিহারের ভাগলপুরের বাসিন্দা সঞ্জিত তিওয়ারিকে। তার থেকে উদ্ধার হয় 8টি পাইপ গান এবং প্রচুর গুলি। গত 18 জুন কালিয়াচক থেকে গ্রেপ্তার করা হয় আরেক অস্ত্র কারবারিকে। গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধারও চলছে। এবছর আমরা अराउंड 41 কেস করেছি, अराउंड 75 লোক অ্যারেস্ট হয়েছে, 71 আর্মস সিজ হয়েছে, 124 অ্যামিনিশন সিজ হয়েছে। বেশিরভাগ যে আর্মস আছে বিহার থেকে ট্রেস করতে পারছি, মুঙ্গের, আর কিছু মিডলম্যান আছে ঝাড়খণ্ডে, আর এখানে কিছু কিছু লোক আছে যে মতলব সিন্ডিকেট মতো করে ওনাকে আমরা এরকম কিছু লোককে আমরা অ্যারেস্ট করেছি। মানে জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত প্রায় 30-40 খানা এই ধরনের ঘটনা ঘটেছে। সব থেকে বেশি ভয়ের মধ্যে আছে ব্যবসায়ীরা। 10,000 টাকা ক্যারি করতে ভয় পাচ্ছে, মানে এত পরিস্থিতি খারাপের দিকে। এগুলো বেশিরভাগই আসছে বিহার থেকে এবং ঝাড়খণ্ড থেকেও আমাদের আগ্নেয় আস্তে আস্তে যে জেলা প্রশাসনকে আরও বেশি সচেষ্ট হতে হবে তাদের মধ্যে ভুগতে, সেই নিরাপত্তা থেকে যেন তারা শান্তিতে ব্যবসাটা করতে পারে। পার্শ্ববর্তী এলাকা বিহার এবং এটা বিজেপি শাসিত এলাকা। এখান থেকে এত আর্মস আসছে, এত মানে হয়তো গুন্ডারা ওখান থেকে উঠে আসে। আমরা আরও অনুরোধ করব যে ওখানে সার্ভেলেন্স যদি বাড়ানো যায়, যে কিভাবে তারা ঢুকছে। যারা ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কিন্তু খুন হচ্ছে। তো এটার পিছনে একটা বড় চক্রান্ত আছে কিনা সেটাও দেখার বিষয় আছে। প্রশাসন বলেছে সমস্ত যে অস্ত্র উদ্ধার হয়েছে সেটা সবটাই বিহারে, এবং সেই বিহারে নাকি বিজেপি শাসিত। সমস্ত কিছু যখন ধরা পড়ছে সাধারণ মানুষের কাছে, তখন মানুষকে অন্যদিকে চোখ বা দৃষ্টি ঘোরাবার জন্য পুলিশ প্রশাসনকে দিয়ে বলানো হচ্ছে সবটাই বিহারের। কিছুদিন আগে কিছু তৃণমূলের নেতারা মারা গেছে। যে জায়গাটা খারাপ সেই জায়গাটা ভালো করার জন্য যদি অন্য রাজ্যের তুলনা টেনে আনতে হয়, তখন জানতে হবে যে প্রশাসনের অন্য কোনো মতলব আছে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। মুম্বাই বিস্ফোরণে বেকসুর খালাস 12 দোষী। নিম্ন আদালতে দোষী, উচ্চ আদালতে বেকসুর খালাস। 2006 মুম্বাই লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ, আর দোষী সাব্যস্ত 12 জনকে বেকসুর খালাস। 12 জনকে বেকসুর খালাস বম্বে হাইকোর্টের। 2015-এ 12 জনকে দোষী সাব্যস্ত নিম্ন আদালতে। 5 জনের ফাঁসি ও 7 জনের যাবজ্জীবন সাজা হয়। রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দোষীরা প্রমাণের অভাবে বেকসুর খালাস পর্যবেক্ষণ বিচারপতির। 19 বছর পর বেকসুর খালাস দোষীরা। 2006-এ মুম্বাইয়ের ধারাবাহিক বিস্ফোরণে নিহত 189 জন।
जहां आज इन लोगों का एक्विटल मिला है, हम लोगों को बहुत खुशी है, फैमिलीज को भी खुशी है। वही कहीं ना कहीं हमारे दिल में विक्टिम्स की फैमिली के लिए, विक्टिम्स के लिए ये दर्द है कि जो मेन कल्प्रेंट्स है, जो जिन लोगों ने ये ब्लास्ट करवाया था, जो मास्टर माइंड्स थे, वो शायद आज भी बाहर खुले घूम रहे हैं। और ये कहीं ना कहीं जो है इन्वेस्टिगेशन एजेंसी के ऊपर एक तमाचा भी है कि आपको जो है एक पर्टिकुलर कम्युनिटी को ना टारगेट करते हुए सिक्के का दूसरा रुख भी देखना चाहिए और आपको इस मामले को जो है, जो पूरा ब्लास्ट था, इसको अच्छी तरह से इन्वेस्टिगेट करना चाहिए। शुरू से ही हमारा ये कहना है कि हम बेगुनाह हैं, पुलिस ने हम लोगों को झूठा फंसाया। सिर्फ मुझे नहीं बल्कि जितने हम लोग इसमें थे, 13 के 13 उन लोगों को झूठा फंसाया। ATS ने जो गढ़ाया वो झूठ गढ़ाया सारे, यहाँ तक कन्फेशन भी गढ़े गए, हमको टॉर्चर कर करके जो है वो सब लिया गया। हाईकोर्ट के सामने ये बात आ चुकी है और उन्होंने हमारी बेगुनाह पर जो मोहर लगा दी कि हम बेगुनाह। सबसे बड़ी तो ये बात है कि 19 साल मेरी जवानी के गए, मतलब एक दिन में अगर कोई कैद में रहता है तो वो बहुत बड़ी बात हो जाती है। मेरे 19 साल गए कैद के अंदर। 19 साल हो गए तो सरकार से मेरा एक सवाल था कि 19 साल हमारे इस केस के फैसले के लिए क्यों लगे, इसके पीछे किसका हाथ है जो हमारे ये निर्णय आज हमको सुनने आ रहा है कि वो निर्दोष छूटे हैं। करने वालों के साथ खिलवाड़ कर रही है सरकार, कर रही है, न्यायालय कर रही है। तो ये तो हमको बिल्कुल गवाह नहीं हो रहा है कि ये निर्णय सही है। सुप्रीम कोर्ट में जाने के लिए देखिए सरकार ने कदम उठाना चाहिए कि इसका फैसला जरूर आना चाहिए और उनको फांसी होनी चाहिए कैदी को। সুপ্রিম কোর্টও এসএসসির নিয়োগ বিধি বহাল রাখলো। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করলো না শীর্ষ আদালত। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এদিন ভৎসনাও করে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। বলে সুপ্রিম কোর্ট জুয়া খেলার জায়গা নয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর এবার সুপ্রিম কোর্ট বহাল রইল 2025 সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিধি। সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে শুনানি হয়। বিচারপতি সঞ্জয় কুমার বলেন, অযোগ্যরা বাদ হয়ে গিয়েছেন, যোগ্যরা বাড়তি সুবিধা পেলে ক্ষতি কি? তাদের তো পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। শীর্ষ আদালত জানতে চায় মামলাকারীর নাম কি মেরিট লিস্টে ছিল? তখন তার আইনজীবী বলেন না। সুপ্রিম কোর্ট বলে এই নিয়োগ প্রক্রিয়া অনন্তকাল চলতে পারে না। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন বলেন মামলা প্রত্যাহারের অনুমতি দেওয়া হোক। শীর্ষ আদালত এই আবেদন খারিজ করে দেয়। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের কড়া বার্তা, এতক্ষণ শুনানির পর মামলা প্রত্যাহারের অনুমতি দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট জুয়া খেলার জায়গা নয়। এরপরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে তারা হস্তক্ষেপ করবে না। যাদের চাকরি বাতিল হয়েছে দুর্নীতির জন্য, দুর্নীতিমূলক প্রক্রিয়ার জন্য, এবং যেখানে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে তাদের কোনো সুবিধে দেওয়া যাবে না, সেক্ষেত্রে সার্ভিস কমিশন এমন একটা বিধি করেছেন যার ফলে 10 নম্বর অতিরিক্ত তার সুবিধে পেয়ে যাবেন। তা সেটাকে সুপ্রিম কোর্ট খুব একটা গ্রহণ করলেন না, বললেন না যা বিধি হয়েছে সে অনুযায়ী হোক, তারপর দেখা যাবে। তার মানে ভবিষ্যতে আরো মামলা হোক, সেই বিধানই বোধহয় সুপ্রিম কোর্ট দিতেন। এসএসসির মামলায় যেটা রাজ্য সরকার যে আইনটা তৈরি করেছে, নতুন আইন 2025-এর আইনে যে আগামী দিনের যে সিলেকশনটা হবে, সেই সিলেকশনটাকে বহাল রাখবে। মামলা হওয়ার পর অনেক হয়েছে, প্রায় 20 মিনিট ধরে বিকাশ দা অনেক চেষ্টা করে, যখন হচ্ছিল না তখন বলে আমি মামলাটাকে উইথড্র করবো। তখন আমি বিরোধিতা করেছি। তখন জজ বলেছে এটা ইজ নট এ, সুপ্রিম কোর্ট ইজ নট এ প্লেস অফ গ্যাম্বলিং। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে গত 30 মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। এই নিয়োগ বিধি নিয়েও জল গড়ায় কলকাতা হাইকোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন দাগিরা এসএসসি চাকরি পরীক্ষায় বসতে পারবেন না, কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির বাকি অংশে হস্তক্ষেপ করেনি আদালত। দাগিরা যাতে পরীক্ষায় বসতে পারেন সেই আর্জি জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় এসএসসি এবং রাজ্য। অন্যদিকে বিজ্ঞপ্তির একাধিক বিষয়ে আপত্তি জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেন চাকরিহারারা। শুনানি হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চে। সিঙ্গল বেঞ্চে রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলে যে 4টি আর্জি দায়ের করা হয়েছিল সবকটি খারিজ করে দেয়। একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, কিন্তু ডিভিশন বেঞ্চের রায় হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। নিউজ 18 বাংলা।
চন্দননগরের রুশচর ভিক্টোরিয়া এখন রাশিয়ায়। রুশচর মামলায় চাঞ্চল্যকর তথ্য। দেশ ছেড়ে পালিয়েছেন ভিক্টোরিয়া বসু। দিল্লি থেকে বিহার, নেপাল হয়ে দুবাই থেকে সোজা রাশিয়ায় ভিক্টোরিয়া। এবং সোমবার সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র, গোটা ঘটনা তদন্ত করা হয়েছে বলে জানায় কেন্দ্র। কি করে পালালেন ভিক্টোরিয়া? সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে কেন্দ্রের দেওয়া তথ্য নিশ্চিত করতে নির্দেশ আদালতের। 1 সপ্তাহ পর ফের শুনানি। ভিক্টোরিয়ার বিরুদ্ধে ভারতবর্ষে কোনো ক্রিমিনাল কেসও নেই, সেক্ষেত্রে বন্দি প্রত্যর্পণের কোনো ব্যাপারও নেই। সুপ্রিম কোর্টের অর্ডার দেশের বাইরে অ্যাপ্লিকেবল নয়। সুতরাং এখন আমার এটাতে মনে হচ্ছে যে একমাত্র যদি সদিচ্ছা বা সৎ প্রচেষ্টা, তাদের উপরে এই ব্যাপারটাকে ছেড়ে দিতে হবে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যদি রাশিয়ার অথরিটিসকে বলে বুঝিয়ে যদি তাদেরকে আনতে পারেন, বা অন্তত যদি বাচ্চাটাকে আনতে পারেন। অ্যাসিড হামলায় অন্যতম দ্রুত দোষী সাব্যস্ত। স্ত্রীর ওপর অ্যাসিড হামলা, 13 মাসের মাথায় দোষী সাব্যস্ত স্বামী। অ্যাসিড হামলা মামলায় দ্রুত মামলা নিষ্পত্তি আলিপুর আদালতের। গত বছরের জুন দক্ষিণ 24 পরগনার পূজালিতে স্ত্রীর ওপর অ্যাসিড হামলা চালায় স্বামী। ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। দ্রুত আদালতে চার্জশিট পেশ করে। সোমবার মহিলার স্বামীকে দোষী সাব্যস্ত করে আলিপুর আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা। পুলিশ 2 মাসের মধ্যে চার্জশিট পেশ করে। চার্জ গঠনের 10 মাস 11 দিনের মধ্যে দোষী সাব্যস্ত হওয়া। অন্যতম দ্রুততম অ্যাসিড অ্যাটাকের মামলায় সাজা ঘোষণা। 2013 সালে তো আপনারা জানেন অন্তর্ভুক্তি হয় অ্যাসিড অ্যাটাকের ইন্ডিয়ান পিনাল কোডের ভেতরে। এখানে 12 জন সাক্ষী প্রসিকিউশনের তরফ থেকে দেওয়া হয় এবং 2 জন সাক্ষী ডিফেন্স উইটনেসের তরফ থেকে দেওয়া হয়। আদালতের অত্যন্ত গুরুত্ব দিয়ে এই মামলার বিচার করা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। এতে বিচার ব্যবস্থার প্রতি প্রচুর ভিকটিমের আস্থা বাড়বে। আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ দোষী যাতে সর্বোচ্চ সাজা পান তার জন্য আবেদন রাখবো আদালতের কাছে। মেরেছিল আমাকে রাত্রিরে ডাকি, আমি কি হয়েছে বাইরে বার হয়নি, বলছে জানলা খোলো, খুড়াকে টাকা দেবো বলে কি হয়েছে, আমি জানলাটা খুলে দিই, সিটের ডিব্বা স্কুটি করে এসে তার উপরে মেরেই যাচ্ছে। এবার কি হয়েছে, স্কুটি নিয়ে পাইলে গেছে। দোষী তো সাব্যস্ত করেছে আপনার স্বামীকে, মানে ঠিকঠাক তদন্ত করেছে পুলিশ? হ্যাঁ করেছে। হ্যাঁ, আমি এদের বুঝি যে আমার লাইফ সাজা হোক, আমি এটাই যে আমাকে মারধর অনেক অত্যাচার করেছে, যে যাবজ্জীবন ওর জেল হোক।